শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে একে একে মুক্তি পাচ্ছেন বিডিআর বিদ্রোহের মামলায় জামিন পাওয়া আসামিরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আজ কতজন ছাড়া পাচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ইশরাত, এই মুহূর্তে আমরা রয়েছি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে এবং আপনি যেমনটি বললেন যে 2009 সালে যে পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা, সেখানে কিন্তু অনেকেই দীর্ঘদিন যাবৎ আসলে কারাবন্দী রয়েছেন এবং আজকে কেন্দ্রীয় কারাগার থেকে 178 জনের আসলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তো তারা আসলে বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিল এর আগে, এর মধ্যে অনেকেরই আসলে সাজার মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে। তবে কিছুদিন আগে তারা যে জামিন পেয়েছিল কয়েকজন ছাড়া, তো সেখানে কিন্তু আজকে যারা জামিন পাচ্ছেন 178 জন, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলাটি ছিল সেটি থেকে তারা জামিন পেলেও তাদের বিরুদ্ধে আরেকটি মামলা থেকে যায়, সেটি ছিল বিস্ফোরক মামলা। তো সেই মামলাও কিন্তু গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে তাদের জামিন হয়েছে। তো আজকে কিন্তু মূলত তাদের এই কেন্দ্রীয় কারাগার থেকে আসলে বের হয়ে যাওয়ার কথা রয়েছে এবং সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানে কিন্তু যারা স্বজনরা রয়েছেন তারা কিন্তু এসে এখানে অপেক্ষমানও রয়েছে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু দীর্ঘ 15.5 বছর সময় অতিবাহিত হয়ে গেছে এবং তারা এখনো আসলে কারাবন্দী রয়েছেন এবং তাদেরকে আসলে কখনোই যে মুক্তি দেওয়ার যে বিষয়টি সেটি কখনোই আলোচনায় ছিল না। তো এখন আসলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে কেন্দ্রীয় কারাগারের যে অবস্থা সেটি হচ্ছে অনেকটাই আসলে অনেকে এখানে আবেগে আপ্লুত হয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। তবে স্বজনেরা ইতিমধ্যে এখনো আমাদের সাথে আসলে কথা বলতে রাজি নন, তারা অপেক্ষায় রয়েছে যে কখন তার স্বজন আসলে বের হবে। তো আপনি যেটি জানতে চেয়েছেন যে আজকে কতজনকে মুক্তি দেওয়া হচ্ছে, তো সেই সংখ্যাটি আমরা জানতে পেরেছি যে 178 জনকে আজকে এখান থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তাদের সবার বিরুদ্ধেই কিন্তু আসলে হত্যা মামলা ছিল এবং হত্যা মামলা থেকে তারা যখন জামিন পায় তারপরে কিন্তু তাদের বিরুদ্ধে আরেকটি মামলা ছিল, যার কারণে এর আগে যে বিডিআর জওয়ানরা জামিন পেয়েছে সেখানে কিন্তু তাদের নাম ছিল না। তাদের বিরুদ্ধে বিস্ফোরক যে মামলা সেটি কিন্তু ছিল এবং 3 দিন আগে যখন বিস্ফোরক মামলা তারা জামিন পেয়ে যায়, তো আজকে কিন্তু তাদেরকে আসলে তারা এখান থেকে তাদের জামিনে আর কোনো বাধা নেই। তবে এখন পর্যন্ত কেরানীগঞ্জ থেকে কিন্তু কোনো বিডিআর জওয়ান এখন পর্যন্ত আসলে বের হয়নি। তবে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা আসলে এখান থেকে বের হয়ে আসবে। তো এই ছিল আসলে রাজধানীর কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে একে একে মুক্তি পাচ্ছেন বিডিআর বিদ্রোহের মামলায় জামিন পাওয়া আসামিরা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে 17তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠান হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, অনুষ্ঠানে সেনা প্রধান কি বক্তব্য দিয়েছেন এবং অভিষেকের সার্বিক আয়োজন আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন 17তম কর্নেল রেজিমেন্ট অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান কিন্তু অভিষেক হয়েছেন। তাকে সামরিক নিয়ম অনুযায়ী কিন্তু তাকে গ্রহণ করা হয়েছে এবং সেনাপ্রধান ওয়াকুজ্জামান প্যারেড ময়দানে আগমন করার পরপরই কিন্তু সামরিক তাদের যে প্যারেড অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হয় এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কিন্তু সম্মান প্রদর্শন করা হয়। তার পরপরই সেনাপ্রধান তার যে বক্তব্যে বলেছেন আসলে যুগ অনুযায়ী এবং সেনাবাহিনীর যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো আরো আধুনিক করা হয়েছে এবং সেনা সদস্যদের কাজে সেনাপ্রধানের যে দায়িত্ব এবং দেশের প্রতি যে সেনা সদস্যদের যে ত্যাগ সেটি তিনি স্মরণ করেছেন। পাশাপাশি 17তম কর্নেল রেজিমেন্ট অনুষ্ঠানের রেজিমেন্টে যারা শহীদ হয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে তাদের স্মরণ করেছেন সেনাপ্রধান ওয়াকুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেছেন যে যুগোপযোগী আধুনিক সরঞ্জাম যেসব আগ্নেয়াস্ত্র সহ যেসব সরঞ্জাম সেনাবাহিনীর প্রয়োজন সেগুলোর আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেজন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কাজ করা হচ্ছে। পাশাপাশি দেশের যে কোনো ক্রান্তির লগ্নে সেনাবাহিনী সবসময় পাশে থাকবেন এবং সেনাপ্রধান এই অনুষ্ঠানে কর্ণফুলী 17তম কর্নেল রেজিমেন্টের যারা সদস্যরা সহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা কিন্তু উপস্থিত ছিলেন বলে আমরা জেনেছি। ইতিমধ্যে সেনাপ্রধান তাদের যে অভ্যন্তরীণ সেনাবাহিনীর সাথে যে বৈঠক সেটি করছেন, সেটি শেষ হওয়ার পরপরই তিনি তাদের যে
আনুষ্ঠানিক কার্যক্রম সেখানে চালিয়ে যাবেন। সেই প্যারেড গ্রাউন্ডে যেসব কর্নেল অভিষেক হয়েছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। তো 17তম কর্নেল অভিষেক অনুষ্ঠানে চট্টগ্রাম সেনানিবাস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে 17তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠান হয়েছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। গাজীপুর সিটি কর্পোরেশন যেন ময়লার ভাগার, যত্রতত্র দেখা যায় বর্জ্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মহানগরে ময়লা আবর্জনা বেড়ে যাওয়ার কারণ কি এবং এ নিয়ে কি বলছে সিটি কর্পোরেশন, জানাবেন। আপনি যেমনটা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন সর্বোচ্চ বৃহত্তর একটি সিটি কর্পোরেশন। এখানে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সেটা হলো যে ময়লা আবর্জনা, এবং এটা কিন্তু সম্পূর্ণ সিটি কর্পোরেশনে সয়লাব বলা চলে, এবং সব জায়গায় কিন্তু ডাম্পিংয়ের ব্যবস্থা না থাকার ফলে কিন্তু সড়ক এবং মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে এই সমস্ত ময়লা আবর্জনাগুলো। কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু এখান থেকে সেই ময়লা নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করা না ফলে কিন্তু ময়লা থেকে যে রোগ জীবাণু ছড়াচ্ছে, এবং সাধারণ মানুষ কিন্তু সেটি নিয়ে কিন্তু আপনার নানান ধরনের মন্তব্য করছে। অর্থাৎ জানেন যে আপনার গাজীপুর সিটি কর্পোরেশনে এখানে কিন্তু আপনার প্রায় 2 লক্ষ বসত বাড়ি রয়েছে, বাসা বাড়ি রয়েছে। এর পাশাপাশি কিন্তু প্রায় 5 লক্ষ পরিবার রয়েছে এখানে, এবং 50 লক্ষ মানুষের বসবাস। সবকিছু মিলে কিন্তু একটি অস্বস্তিকর অবস্থায় পরিণত হয়েছে। আপনি জানেন যে এই বৃহত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় সমস্যা হলো ময়লা আবর্জনা, এবং সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং নির্দিষ্ট সময়ে কিন্তু সে সমস্ত ময়লাগুলো না সরানোর ফলে কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা, অর্থাৎ এখানে কিন্তু সাধারণ মানুষের ঠান্ডা জ্বর সবসময় লেগেই রয়েছে, এবং এখানে কিন্তু সব জায়গায় কিন্তু আপনার ময়লার বাগারে পরিণত হয়েছে। আপনি জানেন যে সিটি কর্পোরেশনের যে সমস্ত সড়কগুলো রয়েছে সেই সমস্ত সড়কগুলোতে কিন্তু এই ময়লাগুলো ফেলা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে এই সিটি কর্পোরেশনের সব জায়গায় অর্থাৎ ময়লার বাগারে পরিণত হয়েছে। বাসা বাড়ি থেকে এই সমস্ত পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু ময়লাগুলো না সরানোর ফলে কিন্তু সেখানে মশা মাছি এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। তাতে কিন্তু সাধারণ যে নাগরিক রয়েছেন তারা কিন্তু নানান রোগে সারা বছরই ভুগতে থাকেন। আপনি জানেন যে সাবেক যে মেয়র রয়েছিল গাজীপুর সিটি কর্পোরেশনের জাহাঙ্গীর আলম, উনি কিন্তু ময়লাকে সম্পদে রূপান্তর করার জন্য কিন্তু নানা উদ্যোগ নিয়েছিলেন। উনি এটাকে রিসাইকেল করে কিন্তু আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু বারবার আমরা দেখতে পেয়েছিলাম যে উনি কিন্তু চায়না কোম্পানির সাথে কথা বলেছেন, এবং বিভিন্ন সংস্থার সাথে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কথা বলার জন্য। কিন্তু তারপর থেকে সেইটা মুখ থুবড়ে পড়েছে, আর কোনো আলোর মুখ দেখতে পায়নি। তো আপনি জানেন যে গাজীপুর সর্ববৃহৎ সিটি কর্পোরেশন, এখানে 50 লক্ষ মানুষের বসবাস। এখানে কিন্তু 50 লক্ষ মানুষের বসবাস থাকলে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে নিজস্ব কোনো ময়লা রিসাইকেল বা ডাম্পিং এর কোনো ব্যবস্থা না থাকার ফলে সড়ক এবং মহাসড়কের পাশ কিন্তু তারা বেছে নিয়েছেন। তো আপনি জানেন যে সবকিছুতেই আপনার ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার পরিচ্ছন্ন কর্মীদের কিন্তু প্রতি মাসে প্রতিটি বাসা বাড়ি থেকে কিন্তু 70 থেকে 80 টাকা করে প্রতি রুম থেকে দেওয়া হয়। তাতে কিন্তু আপনার গড় হিসাবে দেখা গেছে যে প্রায় 2 কোটি টাকার মতন এই প্রতি বছর এখান থেকে আসে। তো সেই টাকা মানে কোথায় যায়, কি কারণে ব্যবহার হয় সেটা কিন্তু আমরা জানতে পারিনি, এবং তারা কোনো উত্তর দিতে পারেনি। তো আপনারা জানেন এই বৃহত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমস্যা হলো ময়লা আবর্জনা শহর, এবং আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু ময়লা আবর্জনা শহরে পরিণত হয়েছে। সব জায়গায় কিন্তু আপনার ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে সাধারণ নাগরিক তারা চাচ্ছেন যে ময়লা আবর্জনার এই দুর্গন্ধ থেকে আপনার যাতে মুক্তি পায়, এর জন্য কিন্তু বারবার তারা স্থানীয় প্রশাসনকে কিন্তু তারা তাগিদ দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এর আশপাশে কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং স্কুল কলেজও রয়েছে। সে সমস্ত স্কুল কলেজ এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে নাক চেপে তারপরে দুর্গন্ধ মোকাবেলা করেই কিন্তু তাদের প্রতিদিন চলতে হয়, এই পথ চলতে হয়। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু
সড়ক দুর্ঘটনার মূল কারণ হলো এই আবর্জনাগুলো মূল রাস্তার মধ্যে ফেলছেন, ফলে সড়ক কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। এই সংকুচিত সড়ক দিয়ে কিন্তু দুর্ঘটনা প্রতিদিনই ঘটতেছে। তো সবকিছু মিলে অস্বস্তিকর একটি পরিবেশ গাজীপুর সিটি কর্পোরেশনে বিরাজ করছে। তো সাধারণ যে নাগরিক রয়েছেন তারা চাচ্ছেন এটি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনকে কিন্তু বারবার তাগিদ দিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এই ব্যাপারে কিন্তু চেষ্টা করেছিলাম বর্জ্য অধিদপ্তরের সাথে কথা বলে কোনো সুরাহা বের করা যায় কিনা, তার কিন্তু আমরা পাইনি। তো সবকিছু মিলে কিন্তু গাজীপুর যে সিটি কর্পোরেশনের যে ময়লা আবর্জনা সেটা কিন্তু যে লোকালয়ে ফেলা হচ্ছে। আপনি জানেন যে তোরাক নদীতেও সেগুলো কিন্তু পরে বিপন্ন হচ্ছে পানি, এবং মাছ কিন্তু বেশি উঠছে পানি থেকে। তো এইভাবেই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন সব জায়গায় কিন্তু আপনার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা। তো সাধারণ নাগরিকরা চাচ্ছেন যে এটি থেকে তার দ্রুত সময়ের মধ্যে যেন মুক্তি দেওয়া হয়। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থী সংকটে ময়মনসিংহের শতবর্ষী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দুঃখিত, আমরা চলে যাব চাঁদপুরে। চাঁদপুরে চলছে সামুদ্রিক মাছের মেলা, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, মেলায় কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং ক্রেতা সমাগম কেমন দেখছেন, জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানতে চেয়েছেন, এই মেলায় আসলে সামুদ্রিক প্রায় 30 থেকে 35 প্রজাতির মাছ কিন্তু পাওয়া যাচ্ছে। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই, এই যে মেলা প্রাঙ্গণ, এটি সকাল থেকে কিন্তু মুখরিত হয়ে উঠছে। অর্থাৎ এই প্রথম কিন্তু শুরু হয়েছে চাঁদপুরে সামুদ্রিক মাছের মেলা। তো আমরা দেখেছি ক্রেতারা কিন্তু সকাল থেকে এই মেলায় আসছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু অনেকেই আসছেন। এখানে যারা মেলার আয়োজন করেছেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন আসলে চাঁদপুরে যে নদ নদী রয়েছে এখানকার মাছ খেয়ে কিন্তু এই এলাকার মানুষ অভ্যস্ত। এর পাশাপাশি অনেকেই কিন্তু সামুদ্রিক যে মাছ রয়েছে সেটি এখানে পান না, এই কারণেই কিন্তু তারা প্রথমে এই মেলা শুরু করেছেন। তো আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে যে সামুদ্রিক মাছ রয়েছে এটি 250 থেকে 500 টাকার মধ্যে অধিকাংশ মাছ থাকায় কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে মাছ ক্রয় করতে পারছেন। এর পাশাপাশি আমি এখানে যিনি আয়োজক রয়েছেন আমি তার সাথেও কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এখানে যে সামুদ্রিক মাছ রয়েছে তিনি কিন্তু এই সামুদ্রিক মাছে কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন। আমি এখন আপনার তার সাথে কথা বলবো। আপনার এখানে কি কি মাছ রয়েছে? আমার এখানে প্রায় 30 থেকে 40 আইটেমের মাছ আছে। কোরাল মাছ, বাইং মাছ, রূপচাঁদা মাছ, কালো চান্দা, কাইকা, তারপরে চটপটি, লাল স্টিক, লাল পোয়া, বড় পোয়া, তারপরে আপনার কোরাল, বিভিন্ন ধরনের কোরাল, ছুরি, আরো অনেক মাছ আছে, অনেক ধরনের মাছ আছে এখানে। প্রায় 30 থেকে 40 আইটেমের মাছ আছে এখানে। এই পর্যন্ত কি পরিমাণ মাছ এখানে বিক্রি হয়েছে? প্রায় 3 থেকে 4 টন মাছ বিক্রি হয়েছে এখানে। আসলে যিনি আয়োজক রয়েছেন তিনি আসলে আমাকে জানিয়েছেন যে এই পর্যন্ত এখানে কিন্তু 3 থেকে 4 টন মাছ কিন্তু তিনি বিক্রি করেছেন। আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলবো যিনি এখানে আসলে মাছ ক্রয় করার জন্য এসেছেন। আপনি আসলে এখানে কেন এসেছেন? আসলে এখানে সামুদ্রিক মাছের মেলা, এটা মনে হয় চাঁদপুরে প্রথম। চাঁদপুরে অনেক ধরনের মেলা হয়, মাছ নিয়ে যে মেলা হয় এই শব্দটার সাথে আমরা চাঁদপুর খুব বেশি পরিচিত ছিলাম না। আর চাঁদপুর যেহেতু একটা নদীমাতৃক একটি জেলা, এখানে হচ্ছে যে মাছে ভাতে বাঙালি, আমাদের এখানে সকল মাছ নদী থেকে পাওয়া যায়, কিন্তু সমুদ্রের মাছে একটু ভিন্ন স্বাদ রয়েছে। সেই মাছের মেলা হবে এবং এখান থেকে আমরা অনেক প্রকার মাছ পাবো। মেলা থেকে আমার পছন্দের মাছ আমি কিনতে পারবো, এটা খুবই চমৎকার একটা উদ্যোগ। এবং আমি দেখলাম যে মোটামুটি মাছ ভালো এবং কোয়ালিটি ভালো, এবং তাদের যে প্রাইস দেখলাম মোটামুটি এটা গোল গলা হয়। আসলে শুনছিলেন ইশাক, ক্রেতারা জানিয়েছেন মাছের দাম কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় অর্থাৎ তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু এখান থেকে মাছ ক্রয় করতে পারছেন। তো এই মেলাটি কিন্তু চলমান থাকবে, অর্থাৎ এখন থেকে কিন্তু 3 মাস এই মেলাটি কিন্তু চাঁদপুরে চলবে। তো এই ছিল চাঁদপুর মাছের মেলা থেকে আমার কাছে ইশরাত। ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে চলছে সামুদ্রিক মাছের মেলা, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। মুন্সিগঞ্জে চলছে আলু ক্ষেতের পরিচর্যা এবং উত্তোলন। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন।
সুমন, এবার আলুর ফলন কেমন দেখছেন এবং বাজার দর নিয়ে কি বলছেন চাষিরা? যে ইসাদ, আসলে আপনি যেমনটি বলছিলেন মুন্সিগঞ্জ কিন্তু আলুর জন্য বিখ্যাত। তো এখন কিন্তু প্রায় শেষ সময় চলছে, কৃষকরা কিন্তু তাদের জমিতে পরিচর্যায় ব্যস্ত। তবে এখানকার কৃষকরা আমাদের যেটি অভিযোগ করেছেন সেটি হলো গত কয়েক বছর তুলনায় কিন্তু এই বছর কিন্তু হল্যান্ড থেকে আসা যেই বীজ আলু, সেই বীজ আলু কিন্তু 10,000 টাকা ছিল। এই বছর কিন্তু তাদের সেই বীজ আলু কিন্তু কিনতে হয়েছে প্রায় 30 থেকে 32,000 টাকা করে, এবং প্রতিটি সারের দামও কিন্তু অনেক বৃদ্ধি ছিল বলে আমাদের এখানে অভিযোগ করেছেন। তো এখানে আসলে এই বছর কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু কৃষকরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে এই বছর আলুর ফলন আসলে ভালো হবে বলে আমাদের জানিয়েছেন। তো এখানে আসলে আমি একজন এখানে আলু ব্যবসায়ী যে সভাপতি দেলার হোসেন এবং একজন প্রান্তিক কৃষক, আমি তার কাছে একটু জানতে চাইবো যে আসলে একটু আপনি বলবেন যে আলুর বাজারটা কেমন এবং এবার কি অবস্থা আলুর? এবার আলুর অবস্থা খুব ভালো, আলুর আবাদও অনেক বেশি হয়েছে এবং ফলনও এবার বেশি আবহাওয়া অনুকূলে থাকাতে, কিন্তু আমরা কৃষকরা তো দাম পাচ্ছি না। এবার এখনই দাম চলে আসছে, আপনার আজকা গাড়ি লোড হয়েছে উত্তরবঙ্গে, আপনার লাল আলু হয়েছে 12 টাকা আর সাদা আলু হয়েছে 13 টাকা। এই বাজার এখন দাঁড়াইছে, তবে বাজার আরো দিন দিন কমছে, আরো কমবে। আমাদের মনে হয় যে এবার আলু তো যে অবস্থা দেখতেছি সিজনে 10 টাকার নিচেই চলে আসে কিনা, কারণ পর্যাপ্ত আলু। এবার আলুর তো ব্যবহার এখন বাড়াইতে হবে আমাদের, কারণ ব্যবহার যদি আমরা বাড়াইতে না পারি কৃষকরা কঠিনভাবে মার খাবে অবশ্য, কারণ কৃষকের এবার খরচ খুব বেশি। আমাদের এবার আলুর উৎপাদন খরচ প্রায় 20 থেকে 22 টাকা পড়ে যাবে। তো এই অবস্থায় যদি আমরা 8-10 টাকা আলু বিক্রি করি তো আমরা কৃষকরা একবার শেষ হয়ে যাব। এই জন্য আমাদের এই আলুকে বহুমুখীভাবে খাবার এবং ব্যবহার বাড়াইতে হবে। সেই ব্যবহারে আমি মনে করি এখন আমাদের সামনে কুরবানি, আমাদের আরো 4 মাস থেকে 5 মাস সময় আছে। এই কুরবানির গরুগুলিকে যদি আমরা এই আলু কম দামে আলু খাওয়াইতে পারি তাহলে আমাদের এখানে একটা বিরাট কনজাম্পশন চলে আসবে। কারণ আমাদের এখন 1 কেজি কুমের ভুসি 50-60 টাকা আমাদেরকে ইনপুট করে খাওয়াইতে হয় গরুকে, আর আমরা যে সেখানে 15 টাকা 1 কেজি আলু খাওয়াইতে পারি তো আমাদের অনেক লাভ। তারপরে আমাদের এক্সপোর্ট বাড়াইতে হবে, কারণ আমাদের এক্সপোর্ট যদি এবার আমরা না করতে পারি আমরা কৃষকরা মারি খাবো, কারণ আমাদের প্রোডাকশন খরচ বেশি এবং আমরা যেই উদ্বৃত্ত আলু হবে সেই আলুই রাখার কোল্ড স্টোরেজে জায়গা হবে না। আর যেটা তো আমাদের গত বছর 85-90 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে সেটা তো থাকবে। আমাদের এবার যে উদ্বৃত্ত হবে সে আলু আমাদের কোল্ড স্টোরেজে রাখার জায়গা হবে না। এবং ইভেন কি এবার কোল্ড স্টোরেজের মালিকরা ভাড়াও বাড়াই দিয়েছে। গত বছর আমরা 4 টাকা 5 টাকা কেজি আলু ভাড়া দিয়েছি কোল্ড স্টোরেজে, এবার শুনতাছি নাকি 8 টাকা তারা কোল্ড স্টোরেজের ভাড়া পার কেজিতে ভাড়া নির্ধারণ করছে। তো এইভাবে যদি চতুর্দিক থেকে যদি আমাদের খরচের আইটেম বেড়ে যায় আর যদি আমাদের ফসলের মূল্য যদি কমে যায় তাহলে আমরা বাঁচবো না। আমাদের কৃষক যদি না বাঁচে তাই আবারও এই আলু কিন্তু 80-85 টাকা খাইতে হবে। গাছ কেমন হয়েছে? এবার আলুর গাছ কোয়ালিটি খুবই ভালো, যদিও আলু আমরা পুরান আলু বেশিরভাগ লাগাইছে, তারপর আমাদের ফসলের অবস্থা ভালো, কারণ ওয়েদার খুব ভালো। এবার ওয়েদার অনুকূল থাকাতে আমাদের ফসলের গাছের অবস্থা খুবই ভালো। ধন্যবাদ আপনাকে। জি ইরশাদ, আপনি যেমনটি শুনছিলেন আসলে এখানকার কৃষক কিন্তু বলছেন যে গত কয়েক বছর তুলনায় কিন্তু এই বছর আলু রোপণের তাদের খরচ কয়েক গুণ বেড়ে গেছে। তো মুন্সিগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই বছর কিন্তু 34,000 হেক্টর জমিতে কিন্তু আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো ইতিমধ্যে সেটি সম্পূর্ণ হয়েছে। তো এই বছর আসলে এখন কৃষকদের একটাই দাবি যে তাদের যে দাম রয়েছে সেই দাম যদি আরেকটু বৃদ্ধি হয় তাহলে তারা সামনের বছর তারা আলু রোপণ আবার করতে পারে। তো আলু এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের জমি থেকে সর্বশেষ তথ্য। ইরশাদ, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে এবার আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন। চট্টগ্রামে দিন দিন বেড়েই চলেছে যানজট, এতে অতিষ্ঠ নগরবাসী। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখছেন কিনা এবং কি বলছেন কর্মকর্তারা?
যেমনটি বলছিলেন আমি বেড়ে চলেছে যানজট। সকালবেলা স্কুল ছুটির সময়, অফিস আদালত শুরুর সময় যানজট বেশি দেখা যায় এবং অফিস আদালত শেষের সময় সন্ধ্যাবেলায় যানজট বেশি দেখা যায়। সেই সাথে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এখনো চলছে র্যাম্প তৈরির কাজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প তৈরির কাজ। সেই কারণেই যানজট বেশি বলে মনে করছেন ট্রাফিক কর্মকর্তারা। তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি চট্টগ্রামের যে বিষয়টি, তারা আমাদেরকে বলেছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড়ে আপনার কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা নির্মাণের কাজ চলছে, সেই সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প তৈরির কাজ চলছে, সেই জন্য দীর্ঘ হচ্ছে যানজট। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমরা আরো দেখতে পাই সকালবেলা যখন স্কুল, অফিস, আদালত এগুলো শুরু হয়, মানুষের কর্মঘণ্টা ব্যাঘাত ঘটে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন সকালবেলা আগে এমনটি ছিল না, চট্টগ্রামে দিন দিন ডে বাই ডে এই যানজটের ভোগান্তি বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা যখন অফিসে যায় সেই ক্ষেত্রে তাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ঘর থেকে বের হতে হয়, কারণ এখন আগের তুলনায় একটু যানজট বেশি। সেই কারণে তাদের কর্মস্থলে পৌঁছাতে সময় দীর্ঘ লাগে, সেই কারণে তাদের তাড়াতাড়ি ঘর থেকে দ্রুত সময়ে বের হতে হয়। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই মেইন সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, যার কারণে অন্যান্য যানবাহনগুলো জানিয়েছেন আমাদের। সেই সাথে যে চট্টগ্রামে দিন দিনে এই পার্কিং এর কারণে এগুলো আরো বেশি হচ্ছে, যেখানে সেখানে করছে গাড়ি, সেই নো পার্কিং এর কারণে যানজট বেশি দেখা যায়। এই আমার কাছে যানজট নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের তীব্র যানজটে অতিষ্ঠ নগরবাসী এবং এই নিয়েই বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। শিক্ষার্থী সংকটে ময়মনসিংহের শতবর্ষী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ কি আসলে এবং কি বলছেন শিক্ষক অভিভাবকরা, জানাবেন। শিক্ষার্থী সংকটের কারণে ময়মনসিংহ নগরীর 8 থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একেবারেই ধুঁকছে এবং এটি একমাত্র কারণ হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো কিন্তু তারা নানান প্রলোভনে কিন্তু শিক্ষার্থী ভর্তি করছেন। সেই বিষয়টি শিক্ষকরা বলছিলেন। আমরা দেখেছি যে ময়মনসিংহের যে শতবর্ষী স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতেই কিন্তু একেবারেই শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর রাধাসুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছি। এই বিদ্যালয়টি 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিদ্যালয়টি কিন্তু দেখেছি যে 80 এবং 90 দশকে কিন্তু একেবারেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল। কালের আবর্তনে কিন্তু এই প্রতিষ্ঠানটি একেবারেই শিক্ষার্থী সংকটের মধ্যে আজকে কিন্তু 9ম শ্রেণীতে 2 জন শিক্ষার্থী এবং 10ম শ্রেণীতে কিন্তু 1 জন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বিদ্যালয়ে। এছাড়াও প্রাথমিক শাখায় কিন্তু 2 থেকে 3 জন শিক্ষার্থী, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণীর ক্লাসে কিন্তু আমরা দেখেছি 2 থেকে 3 জন শিক্ষার্থী কিন্তু উপস্থিত হয়েছে। এই ক্লাসটি হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর। সেখানে কিন্তু 26 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন এবছর, সেটি শিক্ষকরা বলছিলেন এবং আমরা ক্লাসে কিন্তু 8 থেকে 9 জনের মতো শিক্ষার্থী দেখছি। শিক্ষকরা বলছেন যে নানান কারণে কিন্তু তাদের যে শিক্ষার্থী সেটি কিন্তু কমে যাচ্ছে দিন দিন এবং তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই স্বল্পতা, এই সংকট কাটিয়ে ওঠার সেই বিষয়টি তারা বলছিলেন। এই রাধাসুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো আমরা দেখেছি যে 1901 সালে প্রতিষ্ঠিত হয়েছিল মৃত্যুঞ্জয় স্কুল এবং এছাড়াও এডওয়ার্ড ইনস্টিটিউট, সিটি কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল সহ প্রায় 12টি শিক্ষা প্রতিষ্ঠান শতবর্ষী রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একেবারেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। কি কারণে? ধন্যবাদ আপনাকে। আমি সুরাইয়া নাসরিন, রাধাসুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়। আমি গত নভেম্বরে জয়েন করেছি। তো আসার পরে জয়েন করার পরে আমি আসলে আশাহত ছিলাম যে রাধাসুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় আমার মার প্রতিষ্ঠান ছিল। আমার মা এখানে ছাত্রী ছিলেন, আমার দাদি ছিলেন, আমার নানি ছিলেন, অনেক স্টুডেন্ট ছিল।
তো সেই যে ঐতিহ্য সেটাকে আমি বুকে লালন করেই কিন্তু আমি এখানে জয়েন করেছিলাম। তো আসার পরে আসলে চিত্রটা অনেক উল্টো দেখেছি এবং আমি শুনেছি অনেক সমস্যা ছিল, পৃষ্ঠপোষকতার অভাব ছিল, সমন্বয়হীনতা ছিল, এলাকার মধ্যে যে সহযোগিতার মনোভাব সেটাও ছিল না। সর্বোপরি আমাদের এখানে ছাত্রছাত্রী সংকটের একটাই কারণ হচ্ছে, আমি যেটা অনুভব করছি 1 বছর যাবত, প্রাইভেট স্কুল এবং অনেক বিনা অনুমতিতে অনেক স্কুল প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওনারা কর্ম করে খাচ্ছেন, আমার সেখানে কথা নেই। তো আমাদের মতো যে এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছেন সেখানে একটা প্রক্রিয়ার সমস্যা আছে। মন্ত্রণালয় থেকে চিঠি কিন্তু দেয়া আছে যে এখানে 55 অধিক ভর্তি করা যাবে না প্রতি সেকশনে, কিন্তু অনেক স্কুল আছে যে অনুমোদনবিহীন অনেক সেকশন রয়ে গেছেন, সেখানে অনেক চাকচিক্য হয়তো বা এই অভিভাবকদেরকে মোটিভেট করতে হয়। কিভাবে, আমি বলবো না অসচেতন অভিভাবক, কখনোই না, আমি বলবো যে টাকাওয়ালা অভিভাবক কিছু আছেন যারা বুঝে বা না বুঝে হয়তো বা পরিবেশগত দিকের জন্যই হয়তো বা ওনারা ওই দিকে ডাইভার্ট হচ্ছেন। তো আমরা চেষ্টা করছি, আমরা মনে করছি আমি 0 থেকে শুরু করব। আমার যে স্টাফ বৃন্দ আছেন ওনারা সরাসরি ফিল্ডে কাজ করছেন, স্টুডেন্টদের বাড়ি বাড়ি ভিজিট করেন, স্টুডেন্টদের সাথে প্রাইভেট পড়ার পরীক্ষাতে শিক্ষার্থীদের মতো আচরণ করে ওদেরকে প্রাইভেট পড়ার মতোই পড়াচ্ছেন। তো অদূর ভবিষ্যতে আপনারা সবাই দোয়া করবেন এবং আমি শিক্ষা প্রশাসন এবং আমরা ওনারা যেন, আরেকটা সমস্যা আমি যেটা ফিল করি সেটা হলো আমাদের স্কুলের বাচ্চাগুলাও, গত বছর আমি 217 করেছিলাম, 35 জন স্টুডেন্ট অলরেডি ঝরে গেছে। ঝরে যাওয়া মানে তারা অনেকে বাল্যবিবাহ হয়ে গেছে, অনেক জায়গায় অন্য স্কুলে ডাইভার্ট হচ্ছে। তো সেখানে কিভাবে ভর্তি করছে টিসি ছাড়া? আমি তো কাউকে টিসি দেই নাই। তো আমি একটা স্টুডেন্ট যখন এখানে ভর্তি হইতে আসে আমি তো টিসি চাই, আমি তো ক্লাস 5-এর সার্টিফিকেট শো করতে বলি। তো সেখানে আমি যদি এগুলি বলি তাহলে অন্য স্কুল কেন এগুলি বলছে না? আমার এখানে প্রশ্ন, টিসি ছাড়া কেন ভর্তি করছে? আর এখানে শিক্ষা বোর্ড, আমি ধন্যবাদ। তিনি বলছিলেন যে নানা জটিলতার কথা কিন্তু বলছিলেন এবং বলছেন যে বাল্যবিয়ে সহ নানা কারণে কিন্তু তাদের যে শিক্ষার্থী সংকট সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এবং তারা সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা কিন্তু করছেন এবং তারা শিক্ষার্থী সংগ্রহে কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদেরকে কিন্তু তারা নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছেন এবং স্কুলমুখী করার চেষ্টাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের শতবর্ষী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে শিক্ষার্থী সংকট নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থী সংকটে ময়মনসিংহের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কেন কি কারণ, এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। জয়পুরহাটে সাড়া ফেলেছে বাজলা স্কুল বিজ্ঞান উৎসব। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রেজাউল করিম রেজা। রেজা, উৎসব কেমন দেখছেন এবং উৎসব ঘিরে কি কি আয়োজন রয়েছে, কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ফিজিক্স অলিম্পিয়াড আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, পরীক্ষার সময় শেষ হয়ে যাবে এবং 15 মিনিটের একটি ব্রেকের পরে পৃথিবী বদলাও এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে কিন্তু 51 দিন ব্যাপী এই তারুণ্যের উৎসব হচ্ছে। এই তারুণ্যের উৎসবে জয়পুরহাটের আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে যে বাজলা স্কুল বিজ্ঞান উৎসব। এই বিজ্ঞান উৎসবে কিন্তু জয়পুরহাট জেলার অধিকাংশ মাধ্যমিক পর্যায়ের যে স্কুলগুলো আছে এই স্কুলের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ভিত্তিক যে 10টি ইভেন্টে তারা প্রোগ্রামে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেছেন। তো এখানে আমি এখানকার যে আয়োজক, তাদের আয়োজকদের সভাপতি, তার কাছে আমি জানতে চাইবো যে কি কি আয়োজন আছে আপনাদের। আজকে আমাদের দিনব্যাপী একটা প্রোগ্রাম চলছে। এখানে 10টি সেগমেন্টের আয়োজন করেছি আমরা। 3টি অলিম্পিয়াড থাকছে, গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড এবং কেমিস্ট্রি অলিম্পিয়াড। পাশাপাশি থাকছে বিজ্ঞান ভিত্তিক দেওয়ালিকা প্রদর্শনী, বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী এবং মেগা কুইজ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন রয়েছে যেটা ফাইনাল আজকে অনুষ্ঠিত হবে এবং উন্মুক্তভাবে সারা বাংলাদেশের জন্য উন্মুক্ত আমাদের সাইফাই স্টোরি রাইটিং সেগমেন্ট রয়েছে, যেখানে আমরা অলরেডি অনেক ভালো পরিমাণে সাবমিশন পেয়েছি, এমনকি নটরডেম কলেজের মতো স্বনামধন্য কলেজ থেকে আমরা সাবমিশন পেয়েছি। পাশাপাশি রুবিক্স কিউব সেগমেন্টে আমাদের দিনব্যাপী আমাদের রুবিক্স কিউবের যে স্টলটি রয়েছে সেখানে চলতে থাকবে। আপনাদের এই শিক্ষার্থীদের পুরস্কার কি আছে? আমরা চেষ্টা করেছি তাদেরকে তারা যেই
কাজটি করবে বা তারা যে মেধার পরিচয় দিবে সে অনুযায়ী যেন তাদেরকে পুরস্কৃত করা যায়। আমরা অলিম্পিয়াড সেগমেন্টের জন্য 8,000, 6,000 এবং 4,000 যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার রেখেছি এবং টিম বেসড ইভেন্টগুলোর জন্য আমরা চ্যাম্পিয়ন টিমকে দিচ্ছি 5,000 টাকা সমমূল্যের প্রাইজ বন্ড এবং রানার্স আপ টিমকে দিচ্ছি 3,000 টাকা সমমূল্য। ধন্যবাদ আপনাকে। আমি শিক্ষার্থীর অনুভূতি জানতে চাইবো, কেমন লাগছে? অবশ্যই এটা প্রথমবার, এটা এর আগে আমরা এখানে অংশগ্রহণ করিনি, প্রথমবার অংশগ্রহণ করেছি, সেই হিসেবে আমি অনেক ভালো লাগছে। এখানে আমরা চারিপাশে দেখছি আমাদের অনেক শিক্ষার্থীরা, বন্ধুরা এবং সবাই অনেক বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে তাদের নিজ নিজ যোগ্যতা মেধা খাটিয়ে। তো এখানে বিষয়টা অনেক ভালো লাগছে, এখানে চারিদিকে সবাই সবার মেধার পরিচয় দিচ্ছে এবং আমরাও বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছি এবং আশা করি আমরা ভালোভাবে কাজটা এগিয়ে যেতে পারবো এবং আমরা এই মাধ্যমে বিভিন্ন এই জার্নির মাধ্যমে বিভিন্নভাবে নতুন অভিজ্ঞতা অর্জন করছি। এটা সত্যি অনেক ধন্যবাদ। তো আরেকজন শিক্ষার্থীর কাছে আমি জানতে চাইবো যে কেমন লাগছে, রেজিস্ট্রেশন করা হয়েছে কি? হ্যাঁ, রেজিস্ট্রেশন করা হয়েছে এবং আমরা আমাদের আইডি কার্ড গুলো পেয়ে গেছি। খুব ভালো লাগছে, এরকম আয়োজন এর আগে জয়পুরহাটে অবশ্য হয় নাই, এটাই প্রথম এবং খুব ভালো লাগছে। আশা করছি পুরো অনুষ্ঠানটি খুব সুন্দরভাবেই সম্পূর্ণ হবে। ধন্যবাদ। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষার্থীরা তাদের কিন্তু বিভিন্ন স্টল দিয়েছেন, বিজ্ঞান ভিত্তিক যেগুলো তাদের বানানো যে যন্ত্রপাতি বা তাদের যে অনেক কিছুই তারা বানিয়েছেন, তারা কিন্তু এই বিভিন্ন স্টলের মাধ্যমে এখানে 12টি স্টল দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের ভিতরে, এটা জয়পুরহাটের জেলা স্কুল বলে, রামদাও বাজলা স্কুল, এই স্কুলের যে আপনার বিভিন্ন কক্ষেও কিন্তু এই তাদের যে বিজ্ঞান উৎসব হচ্ছে, এই উৎসবে এই সব ধরনের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত আছেন। তো সর্বোপরি বলা যায় যে জয়পুরহাটের একটি ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান ইতিপূর্বে এখানে এই মাঠে কোনো সময় হয়নি। তো এটা শিক্ষার্থী, অভিভাবক এবং এখানকার যে সুধীজনরা কিন্তু এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে বিজ্ঞান উৎসব থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে বাজলা স্কুল বিজ্ঞান উৎসব শুরু হয়েছে এবং নানা আয়োজন থাকছে, এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা।